বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের এই লেকচারটি যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সম্মান তৃতীয় বর্ষের স্টুডেন্টস তাদের জন্য যে কোর্সগুলো নির্ধারিত রয়েছে সেই নির্ধারিত কোর্সগুলোর মধ্য থেকে বিশ্ব সভ্যতার ইতিহাস, যার কোর্স কোড 23-16-13, এই কোর্সটি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকের লেকচার নম্বর 9, লেকচারের শিরোনাম মধ্যযুগ। এই আলোচনার পুরোটা সময় জুড়ে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমামুল ইসলাম কাজল, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা থেকে। আজকের আলোচনা শেষে আমরা যা জানতে পারবো তা হলো মধ্যযুগ কি, বা মধ্যযুগ বলতে কি বুঝি, মধ্যযুগের যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পারবো। মধ্যযুগে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্ভব বা বিকাশ হয়েছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করব, এবং সর্বশেষ যে টপিক সম্পর্কে জানতে পারবো সেটি হলো রেনেসাঁ কি। তো চলো আমরা এই নির্ধারিত টপিকগুলো এইগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই। এখন আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো মধ্যযুগ কাকে বলে বা মধ্যযুগ কি। ইতিহাসের যে যুগ বিভাজন, এই যুগ বিভাজনের মধ্যে মধ্যযুগ অন্যতম একটি আলোচিত বিষয়। সাধারণত প্রাচীন যুগ অপেক্ষা কতিপয় ব্যতিক্রমী ও যুগ নির্ধারণী বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মধ্যযুগকে প্রাচীন আধুনিক যুগ হতে পৃথক করা হয়েছে। প্রাচীন যুগের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক এই সব ক্ষেত্রের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অপেক্ষা অনেকগুলো নতুন বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করা যায়। আমরা মধ্যযুগ সম্পর্কে প্রথমে এটার পরিচয় জেনে নিই, তারপর এটার শ্রেণীবিভাগটা জেনে নিব, তারপর এর সময়কালটা কেমন ছিল সেটা একটু জেনে নিব। মানুষের ইতিহাসের বিবর্তনের যে দ্বিতীয় স্তর বা পর্যায় সেটি হলো মধ্যযুগ। প্রাচীন যুগের ন্যায় মধ্যযুগের যে স্টার্টিং হয়েছিল, সেই শুরুর যে সময়টা এবং এর যে শেষ হয়েছিল, এই শেষের সময় বা তারিখ, এই নিয়ে ঐতিহাসিক বা পণ্ডিতদের মধ্যে মতানৈক্য রয়েছে। পৃথিবীর সর্বত্র মধ্যযুগের যে সূচনা বা অবসান একই সময়ে হয়নি। অধিকাংশ পণ্ডিতদের মতে 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোম বা পশ্চিম রোমান সাম্রাজ্যের যে রাজধানী ছিল রোম, এই রোম বর্বর জার্মান জাতি কর্তৃক দখল হওয়ার পর থেকে 1453 খ্রিস্টাব্দে অটোমান তুর্কিদের হাতে যখন পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের পতন ঘটল, এই পতন পর্যন্ত সময়কালকে মধ্যযুগ বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক মেকলেন বার্নসের মতে, by long established tradition, the period of history from the fall of Rome about 900 AD to the beginning of the Italian Renaissance and about 1300 is called the Middle Age. এটা এই বক্তব্যটি প্রদান করেছেন ঐতিহাসিক মেকলেন বার্নস। আমরা এখন একটু দেখি এর শ্রেণী বিভাগটা কেমন ছিল। কোনো ঐতিহাসিক মধ্যযুগকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রাথমিক মধ্যযুগ, উচ্চ মধ্যযুগ, পরবর্তী মধ্যযুগ, অর্থাৎ মধ্যযুগের 3টি পর্যায় রয়েছে। এই যে 3টি বিভাজন বা ভাগ বললাম, এর মধ্যে 476 খ্রিস্টাব্দ থেকে 1055 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল প্রাথমিক মধ্যযুগ, এবং 1050 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল উচ্চ মধ্যযুগ, এবং 1300 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত পরবর্তী মধ্যযুগের যে সময়কাল সেটি বলে আমরা ধারণা করে থাকি।
প্রাথমিক উচ্চ এবং পরবর্তী মধ্যযুগে সমগ্র ইউরোপে খ্রিস্টান ধর্মের বা খ্রিস্টান ধর্ম মানব জীবনে অনেক বেশি ভূমিকা পালন করেছিল, একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মধ্যযুগের যে ব্যাপ্তিকাল সেটি ভিন্ন ভিন্ন ছিল। যেমন ইউরোপের ইতিহাসে 476 খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মধ্যযুগ ধরা হয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশের ইতিহাসে 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করলেন, বাংলা আক্রমণ করার মধ্য দিয়ে এইখানে সেন বংশের রাজা লক্ষণ সেনকে পরাজিত করলেন। সেই পরাজিত করার পর থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত পলাশির যুদ্ধের সময়কাল পর্যন্ত এই সময়কালকে মধ্যযুগ বলে অভিহিত করা হচ্ছে। এবং 1757 খ্রিস্টাব্দের পরবর্তী যে সময়কালকে সেটিকে আধুনিক যুগ বলা হচ্ছে। তাই বলা যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে মধ্যযুগের যে সূচনা এবং পরিসমাপ্তি সেটি কিন্তু একই সময়ে ঘটতে দেখা যায়নি। এটা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে এই মধ্যযুগের পরিসমাপ্তি ঘটেছিল। মধ্যযুগের পরিসমাপ্তি যেমনই ঘটুক না কেন, এই মধ্যযুগ সম্পর্কে আমরা যে তথ্য পাই বা মধ্যযুগের ইতিহাস, এই ইতিহাস সত্যিকার অর্থে অত্যন্ত চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ ইতিহাস। প্রাচীন যুগের সব বৈশিষ্ট্য মধ্যযুগের বিরাজমান করলেও তার নতুন মাত্রায় বা নতুন আঙ্গিকে সাজানো। তাই এই পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখার জন্য মধ্যযুগের অবসানের পরেই মূলত আধুনিক যুগ শুরু হয়েছিল। তো আমরা মধ্যযুগ সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে গেলাম। মধ্যযুগ বলতে কোন সময়কালকে বোঝানো হচ্ছে, এর বৈশিষ্ট্যগুলো সাধারণত কেমন ছিল, শ্রেণীবিভাগটা কেমন ছিল, সেটি আমরা মোটামুটি বুঝতে পারলাম। তো এর পরবর্তী যে টপিক সেটি হলো মধ্যযুগের যে প্রধান বৈশিষ্ট্য, সেটি নিয়ে আমরা কথা বলবো। এখনকার আলোচনার টপিক হলো মধ্যযুগের প্রধান যে বৈশিষ্ট্যসমূহ রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। ইতিহাসের যে যুগ বিভাজন, এই বিভাজনের মধ্যে আমরা আলোচনা করছি মধ্যযুগ। আমরা একটু আগে জেনে আসলাম পৃথিবীর সব জায়গায় মধ্যযুগের সূচনা বা শেষ একই সময়ে হয়নি, বরং ভিন্ন ভিন্ন সময় হয়েছে। সাধারণত প্রাচীন যুগের থেকে ব্যতিক্রমী ও যুগ নির্ধারণী কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মধ্যযুগকে প্রাচীন ও মধ্যযুগ থেকে আলাদা করেছি। প্রাচীন যুগের রাজনীতি, অর্থনীতি, সামাজিকতা, ধর্ম, সংস্কৃতি, এই বিভিন্ন দিক থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, সেই বৈশিষ্ট্যগুলো অপেক্ষা নতুন নতুন বৈশিষ্ট্য আমরা মধ্যযুগে দেখতে পাই, যাকে ঐতিহাসিকগণ মধ্যযুগ বলে অভিহিত করতেছে। মধ্যযুগের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু পয়েন্ট আকারে আলোচনা করব। আমরা প্রথম পয়েন্টটি বলবো কঠোর সামাজিক অনুশাসন। মধ্যযুগে ব্যক্তি ও ব্যক্তিত্বের তেমন কোনো অস্তিত্ব আমরা পাইনি। সমাজের প্রত্যেকটি স্তরেই ব্যক্তি কতগুলো কঠিন নিয়মকানুনের মধ্যে ছিল। যেমন সেই কঠিন নিয়মকানুনকে লৌহ কঠিন বলা হচ্ছিল। যেমন লৌহ কঠিন নিয়ম শৃঙ্খলা, আচার আচরণ, রীতিনীতি দ্বারা তারা আবদ্ধ হয়ে পড়েছিল। কৃষকরা সামন্তবাদীদের দ্বারা কঠিন আদেশের মধ্যে আবদ্ধ ছিল। তারা তাদের নিজেদের যে স্বাধীনতা সেটি ভোগ করতে পারতো না। অর্থাৎ সামন্তবাদীরা যেভাবে বলতো তাদেরকে সেই আদেশগুলো মানতে হতো, না মানলে সেখানে বিরূপ শাস্তি ভোগ করতে হতো। শিল্পকার ও শিল্পী সংঘের তেমন কোনো শিল্পীকার যারা ছিল সেই শিল্পীকারদের তেমন কোনো সুযোগ সুবিধা তারা ভোগ করতো না, বরং তারা কঠিন নিয়মের মধ্যে আবদ্ধ ছিল। ধর্ম প্রতিষ্ঠান যারা ছিল সেই ধর্ম প্রতিষ্ঠানের দ্বারা ব্যক্তির ধর্ম, ব্যক্তিগত জীবন, এমনকি তাদের চিন্তা চেতনার ক্ষেত্রে সম্পূর্ণভাবে কঠোর হস্তে সেই নীতিগুলো বা নিয়ম নীতিগুলো প্রয়োগ করা হতো। পরবর্তী যে পয়েন্ট সেটি হলো প্রাচ্য সংস্কৃতির প্রভাব। আরব দেশ বা এই আরবগণ
এই আরব কর্তৃক স্পেন যখন আরবদের অধীনে চলে আসলো, তো এই অধীনে আসার সাথে সাথে তৎকালীন সময়ে ইউরোপীয় যে সংস্কৃতি, সেই সংস্কৃতির থেকে উন্নত আরবীয় সভ্যতা এবং সংস্কৃতি ইউরোপদের উপর প্রভাব বিস্তার করতে থাকে। এটি ছাড়া ক্রুসেড বা ধর্মযুদ্ধ এবং ব্যবসায় বাণিজ্যের মাধ্যমে ইউরোপে প্রাচ্যের সাথে একটি সভ্যতার সংস্পর্শে এসেছিল। তো প্রাচ্যের সংস্কৃতির যে প্রভাব, সেটি কিন্তু পাশ্চাত্যে দেখা গিয়েছিল এবং পাশ্চাত্যের যে সংস্কৃতির প্রভাব, সেটি কিন্তু প্রাচ্য পরিলক্ষিত হয়েছিল। কিন্তু এক্ষেত্রে প্রাচ্যের সংস্কৃতির প্রভাবটি অধিক মাত্রায় লক্ষণীয় ছিল। পরবর্তী যে পয়েন্ট, সেটি হলো ধর্মীয় কৃতিত্ব। মধ্যযুগে সর্বত্র ধর্মীয় বিশ্বাসের ব্যাপক বিস্তৃতি ঘটেছিল। এ যুগে রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, জ্ঞান চর্চা, ব্যক্তিজীবন সহ প্রায় সকল বিষয়কে ধর্ম তথা খ্রিস্ট ধর্মের অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছিল। পোপ ও যাজকগণ প্রত্যক্ষ পরোক্ষভাবে ধর্মীয় নীতি দ্বারা সর্বত্র একটি সিস্টেমের মধ্যে তাদেরকে রেখেছিল, অর্থাৎ ধর্মের যে বেড়াজাল, সেই বেড়াজালে তাদেরকে আবদ্ধ করে রেখেছিল। এ সময় ধর্মজ্ঞানের বাইরে কোনো কিছুই জানা কিংবা বোঝা এক প্রকার নিষিদ্ধ ছিল। তাহলে এক কথায় বলা যায় এখানে যে ধর্মের দিক থেকে তারা এত বেশি গোড়াপন্থী হয়ে যায় যে ধর্মীয় অনুশাসন তারা কঠোরভাবে পালন করত এবং ধর্মের বাইরের যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন, ভাবা অনেকটাই নিষিদ্ধ ছিল। পরবর্তী যে পয়েন্ট, সেটি হলো ইসলাম ধর্মের অভ্যুদয়। মধ্যযুগে একেশ্বরবাদী ইসলাম ধর্মের অভ্যুদয় ধর্মীয় ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে। অল্প সময়ের মধ্যে ইসলাম ধর্ম এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এক অভাবনীয় সাফল্য লাভ করতে সক্ষম হয়। ফলে মধ্যযুগের ধর্মীয় ধ্যান ধারণার যে ব্যাপারগুলো ছিল, সেই ধর্মীয় ধ্যান ধারণার সমতার ধর্ম হিসেবে কোটি কোটি মানুষ মুসলিম ধর্মে আকৃষ্ট হয়েছিল, যার ফলে মুসলমানদের একটি বিরাট অংশ এই পৃথিবীতে তৎকালীন সময়ে বিরাজ করেছিল। ধর্মীয় বিচারালয় স্থাপন। মধ্যযুগে গির্জার প্রধানগণ রাজনৈতিক ক্ষমতায় প্রবেশ করতে শুরু করে। ফলে এ সময়ে ধর্মীয় যাজকেরা নিজস্ব আইন কানুন প্রবর্তন করতে থাকে এবং বিচারালয়ও স্থাপন করতে থাকে। এ যুগে গির্জা তার নিয়ম ভঙ্গের অপরাধে গোটা দেশকে একঘরে করে রাখার মতো ক্ষমতা অর্জন করেছিল। ব্যক্তিজীবনে প্রত্যেকটি মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তো এখানে কোনো ব্যক্তি যদি ধর্মীয় ব্যাপারে ভুল করে, নিয়ম ভঙ্গ করে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটি ক্ষেত্রে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হতো। এছাড়া ধর্মযাজকেরা প্রচলিত ধর্মমতের বিরোধীদের শাস্তিদানে হোলি ইনকুইজিশন নামক একটি আদালত গঠন করেছিলেন, যার বিচার খুবই কঠিন বা কঠোর ছিল। পোপতন্ত্রের প্রাধান্য। পরবর্তী যে পয়েন্ট, সেটি হলো পোপতন্ত্রের প্রাধান্য। মধ্যযুগের শাসন ব্যবস্থায় পোপের প্রাধান্য ছিল সর্বত্র। ধর্মীয় ক্ষেত্রে পোপের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। এ সময় পোপগণ চর্চাকেন্দ্রিক প্রশাসন গড়ে তুলে সামরিক ও পুলিশ বাহিনীর প্রধান, মুদ্রাজারি, আদালত পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এই প্রভৃতির দায়িত্ব নিজের হাতেই গ্রহণ করে নেয়। পরবর্তী যে পয়েন্ট, সেটি হলো মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ। রাজশক্তি বৃদ্ধির ফলস্বরূপ আস্তে আস্তে সামন্ত অভিজাত শ্রেণীর যে প্রাধান্য, সেটি কিন্তু হ্রাস পেতে শুরু করে এবং দেশে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটতে শুরু করলো। আর এই মধ্যবিত্ত শ্রেণী রাজশক্তির যে নির্ভরযোগ্য সহায়ক ভূমিকা তারা পালন করত, এটি নিঃসন্দেহে বলা যায়। এভাবে মধ্যবিত্ত শ্রেণী রাজশক্তির হাত আরও শক্তিশালী করার ফলে অভ্যন্তরীণ ক্ষেত্রে
অভ্যন্তরীণ ক্ষেত্রে তারা দেশের বাইরেও রাজশক্তির প্রভাব প্রতিপত্তি ও আধিপত্য বাড়তে থাকে। একটি পর্যায়ে দেখা যায় যে রাজশক্তি মূলত নির্ভর করেছিল এই মধ্যবিত্ত শ্রেণীর বিকাশের উপর। এই মধ্যবিত্ত শ্রেণী তারা যত বেশি শক্তিশালী হয়ে উঠছিল, রাজশক্তি আরও বেশি শক্তিশালী হয়ে উঠছিল। তথাপি এক্ষেত্রে একটি কথা বলা যায়, রাজশক্তি বৃদ্ধির সাথে সাথে যখন মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটছিল, তখন এই মধ্যবিত্ত শ্রেণীর সাথে কিন্তু রাজশক্তির একটি কনফ্লিক্ট বাঁধতে পারে, সেই আশঙ্কাটা কিন্তু করা যেতেই পারে। পরবর্তী যে পয়েন্ট সেটি হলো ব্যক্তির শৃঙ্খল মুক্তির চেষ্টা। অর্থাৎ ব্যক্তিকে যে শৃঙ্খলিত করে রাখা হয়েছিল, সেই ব্যক্তি শৃঙ্খলের জায়গা থেকে তাকে মুক্তি দেওয়ার চেষ্টা। মধ্যযুগের যে শোষিত অবস্থা, সেই অবস্থায় ব্যক্তি যখন বন্দী হয়ে থাকত, কঠোর আইনের মধ্যে, শৃঙ্খলের মধ্যে আবদ্ধ, ঠিক তখনই ব্যক্তিত্বের প্রকাশ ঘটতে শুরু করলো। ব্যক্তি যেহেতু কোনো পদার্থ নয়, তাই শৃঙ্খলাবদ্ধ অবস্থায় তাকে রাখা এটি মানসিকভাবেই একটি দোষ হিসেবে ধরে নেওয়া হতো। ব্যক্তি যেহেতু কোনো পদার্থ নয়, এজন্য তাকে আটকিয়ে রাখা বা শৃঙ্খলাবদ্ধ করা যাবে না। মানুষ যেহেতু জন্মগতভাবে স্বাধীন, তাই সে যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, সেই স্বাধীনভাবে চলাফেরার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা ভোগ করার ক্ষমতা তাকে প্রদান করা হয়। এবং মধ্যযুগের শেষভাগে এই ব্যক্তির যে শৃঙ্খল, সেই শৃঙ্খল থেকে মুক্তির চেষ্টা আমরা কিন্তু দেখতে পাই। পরবর্তী যে পয়েন্ট সেটি হলো জাতীয় চেতনার উদ্ভব। মধ্যযুগের শেষ দিকে এসে ইউরোপের বেশিরভাগ জনসাধারণ তারা যে স্বাধীনতা, তাদের নিজস্ব স্বাধীনতার যে চেতনা, সেই চেতনার ধারায় আস্তে আস্তে তারা সেই ধারায় প্রভাবিত হতে থাকে। এবং এই জাতীয় চেতনার উন্মেষের মাধ্যমে জাতিরাষ্ট্রের গঠনকে আরও বেশি অবশ্যম্ভাবী করে তুলেছিল। পরবর্তী যে পয়েন্ট সেটি হলো জাতিরাষ্ট্র গঠনের প্রেক্ষাপট। পোপের ক্ষমতা এবং প্রাধান্য এই দুটি হ্রাস, পাশাপাশি সম্রাটের আধিপত্য হতে স্বাতন্ত্র্য বজায় রাখার যে চেষ্টা, এই প্রভৃতি বিষয়গুলো তৎকালীন জাতিরাষ্ট্র গঠনের ইচ্ছার একটা বহিঃপ্রকাশ হিসেবে গণ্য করা হয়। আর এই সবের প্রেক্ষিতে জাতিরাষ্ট্রের উদ্ভব হয়। কেননা মানুষ যেহেতু এই মধ্যযুগে সর্বদাই শৃঙ্খলিত অবস্থায় ছিল, প্রত্যেকটি মানুষ তারা চেয়েছিল তাদের যে নিজস্বতা, ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, পারিবারিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, প্রত্যেক ক্ষেত্রে তারা মুক্ত চিন্তা চেতনার অধিকারী হতে চেয়েছিল। কিন্তু এই মধ্যযুগে এসে তাদেরকে শৃঙ্খলিত রাখা হলো এবং একটি পর্যায়ে যে তারা এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা জাতিরাষ্ট্র গঠনের জন্য সংকল্পবদ্ধ হলো। এই আলোচনা আমরা যা করলাম, প্রধান যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের প্রেক্ষিতে বলা যায় যে মধ্যযুগের যে বুদ্ধিভিত্তিক জ্ঞানচর্চা এবং উন্নত সভ্যতার যে পরিবর্তিত রূপ, সেটি কিন্তু আধুনিক ইউরোপেরই জন্ম দিয়েছিল এই মধ্যযুগ। অন্ধকারাচ্ছন্নতা, পোপতন্ত্র, ক্রুসেড, জীবন ও সম্পত্তির নিরাপত্তাহীনতা পরিস্থিতি এবং প্রগতি বিরোধী কার্যকলাপ মধ্যযুগকে আরও পিছনে টেনে ধরে রেখেছিল। তবে এই পিছিয়ে থাকার মধ্য থেকে যে বেরিয়ে আসার ক্ষেত্র, সেটি কিন্তু দ্বাদশ শতকের যে রেনেসা, ঠিক দ্বাদশ শতক না, এটা চতুর্দশ শতকেই বলা যায়, যে চতুর্দশ শতকের সময় যে রেনেসা, সেই রেনেসা এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর এভাবেই ক্রমোন্নতির ধারায়, ক্রমে যে উন্নতি হচ্ছে, ধারাবাহিকতা, সেটি মধ্যযুগ আধুনিক যুগের সংগঠনের যে পথ, সেটি এগিয়ে দিয়েছিল। আর এই মধ্যযুগের যে কুসংস্কারাচ্ছন্ন বা ধর্মীয় গোড়ামি বা স্বাধীনতা বিবর্জিত একটি সমাজ, এই সব কিছু আধুনিক সমাজের কাছে এসে এক কথায় ধরা পড়ে। অর্থাৎ এই মধ্যযুগের অবসান ঘটল এবং এই মধ্যযুগের অবসানের পর যে আধুনিক সভ্যতা প্রতিষ্ঠিত হলো। তথাপি মধ্যযুগের যে কর্মকাণ্ড, মধ্যযুগের যে ইতিহাস ঐতিহ্য, মধ্যযুগের যে অবদান, এই সব কিছু মিলিয়ে মধ্যযুগকে আমরা স্বর্ণযুগ হিসেবে অভিহিত করতে পারি।
এখন আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো মধ্যযুগে ইউরোপের যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের উদ্ভব এবং বিকাশ কিভাবে ঘটল। মধ্যযুগের মাঝামাঝি সময় থেকে ইউরোপে বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে শুরু করে এবং তা দ্রুত বিভিন্ন স্থানীয় দেশে ছড়িয়ে পড়ে। মধ্যযুগে প্রথম দিকে বিশ্ববিদ্যালয় বলতে সাধারণত গিল্ড বা এ জাতীয় প্রতিষ্ঠানকে বোঝানো হতো। এসব প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষকদের ট্রেনিং দেওয়া এবং শিক্ষকতার লাইসেন্স প্রদান করা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শব্দটিকে ব্যাপক অর্থে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। মূলত দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত উচ্চতর শিক্ষা বা বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড এই সব কিছুই ছিল কারিগরি প্রশিক্ষণ এবং শিক্ষকদের সনদ প্রদান ইত্যাদি কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের যে মধ্যযুগে ইউরোপের বিশ্ববিদ্যালয়ের যে উদ্ভব সেটি সম্পর্কে একটু জানব। মধ্যযুগে ইউরোপের যে খ্রিস্টান যাজকগণ ছিল তারা জ্ঞানের অনুশীলন বা বিজ্ঞান চর্চাকে অপ্রয়োজনীয় বলে মনে করত। বিশ্বাস ছিল তাদের দর্শনের প্রধান বিষয়। তারা বিজ্ঞান ও দর্শন চর্চাকে বিধর্মীদের কাজ বলে মনে করত বা তারা ঘোষণাই করেছিল। সম্রাট জাস্টিসিয়াসের সকল প্রকার যে গ্রিক বিজ্ঞান বা গ্রিক দর্শন, এই গ্রিক বিজ্ঞান ও দর্শনের প্রচার আইনের দ্বারা নিষিদ্ধ করে দেওয়া হয়। ফলে মানুষের চেতনা পুরোপুরি মুখ থুবড়ে পড়ল। কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, অন্ধবিশ্বাস মানুষের মনের ভিতর শিকড় গেড়ে বসে। অবশ্য এই তামাশার যুগের আমরা যে অন্ধকারাচ্ছন্ন যুগ, এই অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যযুগের যে মঠগুলো ছিল সেই মঠগুলোতে ধর্মচর্চার প্রয়োজনে কিছু জ্ঞান চর্চাও করা হতো। সম্রাট শার্লিমান নবম শতকের দিকে তার যে রাজধানী আচেনের রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে যেসব স্কুল প্রতিষ্ঠা করেছিল সেখানে তিনি কিছু জ্ঞান চর্চামূলক কাজকর্ম করেন বা জ্ঞান চর্চার ক্ষেত্র তৈরি করেন। পরবর্তীতে দশম শতাব্দীতে এসে এই অবস্থার পরিবর্তন ঘটে। ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে বা প্রসারের সাথে সাথে শহর ও নগরের উদ্ভব ঘটে, জনবসতি গড়ে ওঠে, শিক্ষা ও শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যায়, পেশাভিত্তিক শ্রেণী গড়ে ওঠে। ফলে মানুষ পেশাভিত্তিক যে জ্ঞান সেই জ্ঞানের প্রতি ঝুঁকে পড়ে। মধ্যযুগে ইউরোপের মানুষ এটাই বিশ্বাস করত যে ঈশ্বরই সব কিছু। এমতো অবস্থায় যাজক শ্রেণী নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য জ্ঞান চর্চায় মনোনিবেশ করলেন। এছাড়া গির্জা ও সামন্তপ্রভুদের ভূসম্পত্তি কাজকর্ম তদারকির জন্য শিক্ষিত কর্মচারী ও আইনবিদদের চাহিদা ক্রমেই বৃদ্ধি পেতে থাকল। প্রথম দিকে গির্জার নিজস্ব স্কুলগুলোতেই শিক্ষা গ্রহণের ব্যবস্থা হয়েছিল, কিন্তু পরবর্তীতে উচ্চশিক্ষার চাহিদা পূরণের জন্যই বিশ্ববিদ্যালয়গুলোর উদ্ভব হলো। বস্তুত মধ্যযুগের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতাতেই বিশ্ববিদ্যালয় সমূহের যে উৎপত্তি হলো। মঠকেন্দ্রিক স্কুলগুলোর ছত্র অবস্থায় বা তার ছত্রছায়ায় তার অধীনে এসে প্যারিস, ক্যান্টারবেরি এবং টলেডোতে প্রতিষ্ঠিত হয়েছিল ক্যাথেড্রাল স্কুল। পরবর্তী সময়ে শিক্ষার্থীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আইন ও চিকিৎসাশাস্ত্র বিভিন্ন পেশাগত বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ যখন বৃদ্ধি পেতে থাকলো, তখন শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রয়োজনীয়তা সেটিও বৃদ্ধি পেতে থাকলো। আর এভাবেই মধ্যযুগে ইউরোপের বিশ্ববিদ্যালয়ের যে উদ্ভব সেটি ঘটল। এখন আমরা মধ্যযুগে ইউরোপের যে বিশ্ববিদ্যালয়গুলো তার বিকাশ সম্পর্কে আলোচনা করব। এখানে কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, যেমন স্যালার্নো বিশ্ববিদ্যালয়। এই স্যালার্নো বিশ্ববিদ্যালয়কে প্রথম ইউরোপীয় বিশ্ববিদ্যালয় হিসেবে অভিহিত করা হয়ে থাকে। সম্ভবত দশম শতকে চিকিৎসা শিক্ষাদানের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এখানে আরব, ইহুদি, গ্রিক, ল্যাটিন এই চিকিৎসাশাস্ত্রের সমন্বয়ে শিক্ষা প্রদান করা হতো। তৎকালীন ইউরোপে এটি একটি বিশেষ খ্যাতি অর্জন করেছিল। এরপরে ছিল যে বিশ্ববিদ্যালয়টি, সেটি হলো বোলোনা বিশ্ববিদ্যালয়। এটি মূলত দ্বাদশ শতকে ইটালিতে প্রতিষ্ঠিত হয়েছিল। মধ্যযুগের শেষ পর্ব পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় আইন শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বোলোনা বিশ্ববিদ্যালয়
মূলত এখানের যা ছাত্ররা ছিল নিজেদের নিরাপত্তা বিধানের জন্য একটি গিল্ড গড়ে তুলেছিল। শিক্ষার্থীরাই শিক্ষক নিয়োগ ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করত, যার ফলে বলোনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে হয়ে উঠেছিল এটি একটি স্বর্গরাজ্য। এই বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষায় যারা অবদান রেখেছিল, এই বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষায় যারা অবদান রেখেছিলেন তার মধ্যে সবচেয়ে বেশি যিনি অবদান রেখেছেন তার নাম হলো শিক্ষক পোপ তৃতীয় হনোরিয়াম। এই তৃতীয় হনোরিয়াম এই বলোনা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি কৃতিত্ব অর্জন করেছিলেন এবং বেশি অবদান রেখেছিলেন। প্যারিস বিশ্ববিদ্যালয় আলপস ও উত্তরাঞ্চলের যে ঘটনাক্রম, সেই ঘটনাক্রমে বহু পণ্ডিত ব্যক্তিদের আবির্ভাব আমরা ঘটে দেখতে পাই। সেই ব্যক্তিদের আবির্ভাবের ফলে প্যারিস ধর্মতত্ত্ব এবং দর্শন চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। ফলে প্যারিসের যে প্রাচীন স্কুলগুলো ছিল সেই স্কুলগুলো আবারও সংঘবদ্ধ সংস্থায় পরিণত হলো এবং পরবর্তী সময়ে স্কুলগুলোর স্থলে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলো। কালক্রমে এই শিক্ষাকেন্দ্রটি প্যারিসের শিক্ষাকেন্দ্রে পরিণত হয় এবং ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠেছিল। পরবর্তী যে বিশ্ববিদ্যালয় সেটি হলো হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়। জার্মানিতে এটা 1400 শতকের দিকে বা 14 শতকের আগেই বিভিন্ন যে অস্থিতিশীল পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিগুলোর কারণে তেমন কোনো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। কিন্তু পরবর্তীতে অবস্থার উন্নতি হলে 1385 খ্রিস্টাব্দে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠিত হয়। এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেটা একটু দেখি আমরা। মধ্যযুগে ইউরোপে এই বিশ্ববিদ্যালয়গুলো গড়ে ওঠার পাশাপাশি আরও কিছু বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ, মন্টোপেলিয়ার, তারপরে ছিল নেপলস, প্রাগ, ভিয়েনা, এই প্রভৃতি বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছিল। পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়গুলো আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে ওঠে। এখন আমরা একটু দেখব এই বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ কার্যক্রম কেমন ছিল। 3টি পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ পরিচালনা করা হতো। আমরা 3টি পর্যায়ে এখন একটু দেখে নেই। মধ্যযুগে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠক্রমে বা পাঠের ক্ষেত্রে প্রথম পর্যায়ে ছাত্রদের স্নাতক ডিগ্রি অর্জনের জন্য 4 থেকে 5 বছর অধ্যয়ন করতে হতো। এ সময় শিক্ষার্থীদের পাঠ তালিকায় উচ্চতর ল্যাটিন গ্রামার এবং অলঙ্কারশাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। যুক্তিবিদ্যার শিক্ষার্থীরা বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছিল এবং সমাপনী পরীক্ষার সাফল্য অর্জন করলে তাদেরকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি প্রদান করা হতো। এটি ছিল বিশ্ববিদ্যালয়গুলোর যে পাঠ কার্যক্রম তার প্রথম পর্যায়। এবং দ্বিতীয় পর্যায়ে কি ছিল? স্নাতক ডিগ্রি অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করার পর শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রির জন্য বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য 3 থেকে 4 বছরের পড়াশোনা করত। এ সময় তাদের পাঠ তালিকার অন্তর্ভুক্ত ছিল গণিত, দর্শন, প্রাকৃতিক বিজ্ঞান। এ পর্যায়ে শিক্ষার্থীদের ইউক্লিড ও অ্যারিস্টটলের গ্রন্থ পড়ানো হতো। তৃতীয় পর্যায়টি আমরা একটু দেখে নেই। মধ্যযুগে যে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেই বিশ্ববিদ্যালয়গুলোর তৃতীয় পর্যায় ছিল ডক্টরেট ডিগ্রি প্রদান। এই ডক্টরেট ডিগ্রি প্রদানের মাধ্যমে এখানে তৃতীয় পর্যায় মূলত বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এই ডিগ্রি পাওয়ার জন্য কোনো শিক্ষার্থীকে নির্দিষ্ট কোনো বিষয়ে 14 থেকে 15 বছর গবেষণা করতে হতো। 35 বছর না হওয়া পর্যন্ত এ ডিগ্রি অর্জন করা, সেই অর্জনের জন্য তিনি উপযুক্ত হিসেবে বিবেচিত হতো না। এই ডিগ্রি অর্জনের জন্য ছাত্রদের থিসিস জমা দিতে হতো এবং যুক্তি প্রদান করতে হতো। 3টি বিষয়ে এই ডিগ্রি প্রদান করা হতো, যেমন আইন, ধর্ম এবং চিকিৎসা শাস্ত্র। আমরা একটু যদি লক্ষ্য করি মধ্যযুগে যে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়, সেই ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের যে বিকাশগুলো ধীরে ধীরে এক একটি বিশ্ববিদ্যালয় এক এক স্থানে গড়ে উঠছিল এবং সেই বিশ্ববিদ্যালয়গুলোর যে পাঠ কার্যক্রম, সেই পাঠ কার্যক্রমগুলো কিন্তু আমাদের দেশের এখনও পাঠ কার্যক্রমের সাথে সব মিলবে না, হয়তো কিছু ক্ষেত্রে মিল রয়েছে। তো এই আলোচনার শেষে আমরা এই কথা বলতে পারি, মধ্যযুগে ইউরোপের ইতিহাসে বিশ্ববিদ্যালয়ের উদ্ভব এবং বিকাশ এটি সত্যিকার অর্থে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মধ্যযুগের সামন্ত সমাজের বিভিন্ন সংঘাত, কুসংস্কার দূর করে শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মধ্যযুগে এই বিশ্ববিদ্যালয়গুলো আধুনিক ইউরোপ প্রতিষ্ঠা করেছিল। সুতরাং একথা বলতে পারি যে
সভ্যতাকে গতিশীল করতে, সভ্যতাকে গতিশীল রাখতে এই বিশ্ববিদ্যালয়গুলো সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এখন আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো রেনেসাঁ কি, অর্থাৎ রেনেসাঁ সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিব। রেনেসাঁ শব্দের অর্থ হলো পুনর্জন্ম বা নবজাগরণ। এই পুনর্জন্ম বা নবজাগরণ বা রেনেসাঁ শুরু হয়েছিল ইটালির ফ্লোরেন্স শহর থেকে, যেটি শুরু হয়েছিল চতুর্দশ শতকে। এই চতুর্দশ শতকে সৃষ্ট যে রেনেসাঁ, এই রেনেসাঁ শুধু ইটালির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ধীরে ধীরে ইটালি সহ ইউরোপের অন্যান্য রাষ্ট্রে ছড়িয়ে পড়ে। এই রেনেসাঁর ব্যাপ্তিকাল ছিল চতুর্দশ শতক থেকে শুরু করে ষোড়শ শতাব্দী পর্যন্ত। মূলত এটি ইউরোপের মানুষের সমাজ জীবনে একটি সামাজিক বিবর্তনের প্রক্রিয়া বলা যেতে পারে। এই রেনেসাঁর মাধ্যমে আধুনিক সভ্য সমাজের উদ্ভব ঘটল এবং মধ্যযুগের পরিসমাপ্তি হল। মধ্যযুগীয় কুসংস্কারাচ্ছন্ন ও গোঁড়ামিপূর্ণ যেসব চিন্তা চেতনা, ধ্যান ধারণা, সেইগুলো থেকে মানুষ বেরিয়ে আসতে শুরু করল। রেনেসাঁ বলতে আক্ষরিক অর্থে বা সাধারণ অর্থে রেনেসাঁ বলতে বোঝানো হচ্ছে প্রাচীন গ্রিক ও রোম, বা এই প্রাচীন গ্রিক ও রোমের যে সাহিত্য, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পকলা, ভাস্কর্যকলা এই প্রভৃতি বিষয় অধ্যয়ন করা এবং সেই অধ্যয়নের ভিত্তিতে জীবনমান পরিচালনা করা। এখানে আরও বলা হচ্ছে প্রাচীন যে সাহিত্যকর্ম ছিল বা পুস্তক রচনা করা হয়েছিল, সেই পুস্তক অধ্যয়ন করা এবং অধ্যয়নের পরিমাণ বৃদ্ধি করা, রাজকীয় ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি করা এবং এই রাজকীয় ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধির পাশাপাশি আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে সর্বোচ্চ উন্নতি সাধন ছিল রেনেসাঁর মূল কথা। তাহলে আমরা দেখতে পাই যে সামগ্রিক অর্থে সামাজিক অবস্থার বা আর্থসামাজিক ব্যবস্থার উন্মেষ ও বিকাশের মাধ্যমে ইউরোপের সামাজিক জীবনে যে পরিবর্তন ঘটেছিল, এই পরিবর্তনকেই রেনেসাঁ বলা হচ্ছে। রেনেসাঁর কয়েকটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যেমন ব্যক্তি জীবনে জাগতিক জীবনের যে পরিবর্তন সেটি চলে আসে, অর্থাৎ মানুষ পরকালের চেয়ে জীবিত জীবন বা জাগতিক জীবন এই জীবনটাকেই বেশি প্রাধান্য দিতে শুরু করলো। ব্যক্তিত্বের বিকাশ ঘটতে শুরু করলো এবং সাহিত্য, শিল্প, দর্শন এই ক্ষেত্রে মানুষের চিন্তা চেতনা, ব্যবহারিক দিক পরিবর্তন ঘটল। সামগ্রিক দিক থেকে বোঝা যায় মধ্যযুগীয় যে গোঁড়ামি, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কারাচ্ছন্ন সমাজ, বর্বরতা, এইগুলো থেকে বের হয়ে আধুনিক সভ্য বিজ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য মূলত রেনেসাঁ শুরু হয়েছিল। এই রেনেসাঁর মাধ্যমে পৃথিবী আধুনিক সভ্য সমাজ দেখতে পেল এবং বিশ্ব সভ্যতার ইতিহাসে নতুন একটি অগ্রযাত্রার সূচনা ঘটল। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার জন্য আমাদের কিছু রেফারেন্স বইয়ের উল্লেখ করতে হয়। সেই রেফারেন্স বইগুলো হলো সভ্যতার ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, লিখেছেন ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার এবং মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার স্যার। বিশ্ব সভ্যতার ইতিহাস প্রথম ও দ্বিতীয় খণ্ড লিখেছেন শাহনেওয়াজ ও AKM স্যার। মানুষের ইতিহাস বইটি লিখেছেন হালিম আব্দুল ও অন্যান্য। ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যাট এ গ্লান্স লন্ডনের বইটি লিখেছেন রেদার অ্যান্ড জোসেফ। ওয়ার্ল্ড সিভিলাইজেশন করাচির এই বইটি লিখেছেন রালফ অ্যান্ড বার্নস। আমরা আমাদের যে তথ্যগুলো আমরা জানতে পারলাম, এই তথ্যগুলো মূলত এই রেফারেন্স বইগুলো থেকে সংগ্রহ করা হয়েছে। তোমরা যখন পড়াশোনা করবে তখন অবশ্যই এই রেফারেন্স বইগুলো পড়ার চেষ্টা করবে এবং পরীক্ষায় যে প্রশ্নের উত্তর করবে সেখানে রেফারেন্স উল্লেখ করলে তোমরা আশানুরূপ নাম্বার পাবে বলে আশা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাসের সাথে সংযুক্ত থাকার জন্য। আশা করি আজকের এই লেকচারটি থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে। যদি তোমরা আমার এই লেকচারটি সম্পন্ন করে থাকো
তাহলে তোমরা অবশ্যই বাসায় এই লেকচারটি সম্পর্কে বা যতগুলো টপিক নিয়ে আমি কথা বললাম সেই টপিকগুলো বাসায় অনুশীলন করবে। তাহলে অবশ্যই তোমাদের তথ্যের সমৃদ্ধি ঘটবে এবং পরীক্ষার হলে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসলে তোমরা খুব সুন্দরভাবে তা উপস্থাপন করতে পারবে এবং আশানুরূপ ফল পাবে। তো আমরা আজকে আলোচনার একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো টপিক নিয়ে আবার পরবর্তীতে কোনো একটি লেকচারে তোমাদের সাথে আমার কথা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।